গুহা হচ্ছে তোমার বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ একটা সাহিত্য। বিশ্ব সাহিত্যটার নাম কি? সহস্র এক আরব্য রজনী। এটা দাগ দাও, সহস্র এক আরব্য রজনী। সহস্র এক মানে কি? হাজার একটি। ঠিক আছে, সহস্র এক মানে হাজার একটি। হ্যাঁ, নোট করে রাখো। আর আরব্য রজনী মানে কি? রজনী মানে রাত্রি, আর আরব্য মানে আরব দেশের। তাহলে হাজার একটি আরব দেশের রাত্রির কথা এখানে বলা হয়েছে। এটা একটা বিশ্ব সাহিত্য। আচ্ছা, এখানে এই গল্প সংকলনের একটা জনপ্রিয় গল্প হলো আলিবাবা আর 40 চোর। এটাকে দাগ দাও, আলিবাবা ও 40 চোর। সহস্র এক মানে হাজার একটি গল্পের মধ্যে আলিবাবা আর 40 চোর হলো একটা অন্যতম জনপ্রিয় গল্প। বলো। আরব্য রজনী, আরব্য রজনী, আরব মানে আরব দেশ, আর রজনী চোর। হ্যাঁ, 40টা চোর। আলিবাবা একজন ক্যারেক্টার, আর 40 জন চোর হলো একটা ক্যারেক্টার। বর্তমান পাঠ্যাংশটি সংস্কৃত ভাষায় অনুবাদ করেছেন। আলিবাবা ও 40 চোর গল্পটিকে সংস্কৃতে অনুবাদ করেছেন কে? শ্রী গোবিন্দ কৃষ্ণ মোদক। তাহলে আলিবাবা 40 চোর হচ্ছে সহস্র এক আরব্য রজনীর একটা বিখ্যাত গল্প। সেই গল্পটাকে সংস্কৃত ভাষায় অনুবাদ করেছেন গোবিন্দ কৃষ্ণ মোদক, এবং অনুবাদ করে সংস্কৃত যে সাহিত্যটা বা গল্পটি তার নাম দিয়েছেন কি? চোর চত্বারিংশী কথা। হ্যাঁ, এইটা দাগ দিও, দাগ দাও বা নোট করে রাখো। কি বললাম? চোর চত্বারিংশী কথা। চোর চত্বারিংশী কথা, চোর চত্বারিংশী কথা, এটা দাগ দাও। চোর চত্বারিংশী কথা এই বর্তমান পাঠ্যাংশটা মানে অনুবাদটা করেছিলেন তিনি 1934 সালে। এটাও এখানে দেওয়া নেই, এটা নোট করে রাখো। 1934 সালে চোর চত্বারিংশী কথা। বনগতা গুহা, এই যে গল্পের যে নামকরণটা, এই নামকরণটা তোমার তাৎপর্যপূর্ণ। বনগতা মানে কি? বন মানে বনভূমি, আর গতা মানে হচ্ছে অবস্থিত। তাহলে বনগতা মানে বনে অবস্থিত, গুহা মানে গুহা। তাহলে বনগতা গুহা গল্পটির নামটার তাৎপর্য হচ্ছে বনে অবস্থিত একটি গুহা। আমাদের এই যে গল্পটা, সমগ্র গল্পটা একটা বনে একটি গুহা ছিল, সেই গুহাটাকে কেন্দ্র করে এই গল্পটার নামকরণ হয়েছে। ঠিক আছে, তাই গুহা কেন্দ্রিক পুরো গল্পটা অগ্রসর হয়েছে। সেই দিক থেকে বিচার করলে গুহা কেন্দ্রিক যেহেতু গল্পটা সমগ্র পরিসরে অগ্রসর হয়েছে, তাই বনগতা গুহা গল্পটির নামকরণ কিন্তু তাৎপর্যপূর্ণ। ঠিক আছে। বনগতা গুহা প্রথম ভাগ। পুরা পারসিকানাং পুরে কশ্যপ অলিপর্বা চেতি, সন্ধি ভাঙলে চ যুক্ত ইতি, সহদর বসত স্ম। ভালো করে আগে দেখে নাও লাইনগুলো। পুরা
পারসিকানাং পুরে, পুরা মানে কি প্রাচীনকালে, পারসিকানাং পুরে তার মানে পারসিক নামে এক নগরে। বোঝা গেল এখানটায়? তাহলে প্রাচীনকালে পারসিক নামে এক নগরে কশ্যপ অলিপর্বা, এই শব্দটার মধ্যে দুটো নাম আছে, এটা কশ্যপ আর অলিপর্বা। তাহলে কশ্যপ আর অলিপর্বা নামে চ ইতি মানে নামে ইত্যাদি নামে সহোদর, সহোদর মানে ভাই, বহু বচন করা হয়েছে, সহোদর মানে দুজন। তো ধরো নর শব্দ পড়েছিলে, নর শব্দে নর, নরৌ নরা, তাহলে নরৌ, নরৌ মানে কজনকে বোঝাচ্ছে? দ্বিবচন। ঠিক একইভাবে কশ্যপ অলিপর্বা চ ইতি সহোদরৌ, তার মানে দুজন সহোদর বা ভাই, বসত স্ম, বসত স্ম মানে বাস করত, অতীতকাল। তাহলে পুরো লাইনটার মানে দাঁড়ালো প্রাচীনকালে পারসিক নগরে কশ্যপ আর অলিপর্বা নামে দুই সহোদর বা ভাই বাস করত। আচ্ছা, এখানে প্রথম লাইনে দুজন ভাইয়ের কথা বলা হয়েছে, ঠিক আছে? একজনের নাম হচ্ছে কশ্যপ আর একজনের নাম হচ্ছে অলিপর্বা। কশ্যপ হচ্ছেন বড় ভাই আর অলিপর্বা হলো তার ছোট ভাই। কশ্যপ আর অলিপর্বা একদম সম্পূর্ণ দুটো বিপরীত চরিত্র, ঠিক আছে? কশ্যপ যে সে কিন্তু খুব অর্থলোভী, সম্পদশালী হবে পরবর্তীকালে, আর অলিপর্বা ও কিন্তু অত অর্থলোভী সম্পদলোভী নয়, খুব সৎভাবে সরলভাবে জীবনযাপন করতে সে ভালোবাসত, ঠিক আছে? হ্যাঁ। তয় জনক, তয় মানে তাদের, তাদের বলতে কাদের? কশ্যপ আর অলিপর্বা। জনক, জনক মানে হচ্ছে পিতা, তাহলে তাদের পিতা নাতি প্রভূত ধন, সন্ধি ভাঙলে ন যুক্ত অতি যুক্ত প্রভূত যুক্ত ধন, ব্রভুব, ব্রভুব মানে হচ্ছে ছিল, আর ন যোগ করলে ন ব্রভুব মানে ছিল না। কি ছিল না? অতি, নাতিটাকে ভেঙে হচ্ছে অতি, ন যুক্ত অতি, অতি মানে হচ্ছে প্রচুর, ঠিক আছে? আর প্রভূত মানে হচ্ছে প্রচুর পরিমাণে, ধন, ধন মানে ধন সম্পদ। তাহলে তাদের পিতার অনেক পরিমাণে বা প্রভূত পরিমাণে ধন সম্পদ ছিল না। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে পিতা কিন্তু খুব বিত্তশালী নয়, খুব বিত্তশালী নয়, এটাও বলছে না যে খুব গরিব, মোটামুটি, ঠিক আছে, মধ্যবিত্ত বলা যেতে পারে। তাহলে কিছুটা পরিমাণ ধন সম্পদ কিন্তু তাদের ছিল, তাহলে বেশি কিন্তু ছিল না। এই জন্য না ন বভুব ছিল না, অতি প্রভূত ধন, অত্যন্ত পরিমাণে প্রচুর পরিমাণে তাদের কিন্তু ধন সম্পদ ছিল না। সুতয়, সুতয় মানে হচ্ছে পুত্ররা, তাদের পুত্রের নাম কি? কশ্যপ আর অলিপর্বা। তুল্যবৃত্তি রসৌ, তুল্যবৃত্তি মানে তুল্য মানে সমান, বৃত্তি মানে হচ্ছে পেশা, ঠিক আছে? বৃত্তি মানে পেশা বা কাজ। তাহলে তার পুত্ররা যাতে সমান বৃত্তি গ্রহণ করতে পারে এই ভেবে মৃত্যুং সন্নিহিতং, মৃত্যুং মানে মৃত্যু, সন্নিহিতং মানে নিকটে, প্রেক্ষ, প্রেক্ষ মানে দেখে, তাহলে মৃত্যুকে সামনে আসতে দেখে নিজং, নিজং মানে নিজের, বিত্তাদিকং,
যে পরিমাণ সম্পত্তি ছিল। বিত্তাধিকং মানে হচ্ছে সম্পত্তি, ধন সম্পদ, যা কিছু ছিল। তয়, তয় মানে তাদের, তাদের বলতে তার পুত্রদের। সমং, সমং মানে সমানভাবে। বভোজত, বভোজত মানে হচ্ছে বকরা করে দেওয়া বা ভাগ করে দেওয়া। তাহলে দুই পুত্র যাতে সমানভাবে বৃত্তি পায়, সমানভাবে যাতে ধন সম্পত্তিটা পায়, এই কারণে মৃত্যুকে সামনে দেখে সে ভাবল যে এবার আমার যত ধন সম্পত্তি এসব রয়েছে সমানভাবে তাদের মধ্যে ভাগ করে দিই। কেন? মারা গেলে হয়তো আর যার জোর বেশি সে সমস্ত কিছু গ্রহণ করে নেবে এবং যে সৎ তাকে ঠকাবে। জিনিসটা সেটাই হবে, বিষয়টা সেটাই হবে। কিন্তু পিতার যেহেতু একটা কর্তব্য রয়েছে যে আমি আর বাঁচবো না বেশি দিন, আমার মৃত্যু নিকটে, তখন আমার কর্তব্য হলো দুই পুত্রের মধ্যে সমানভাবে তার যতগুলো বৃত্তি মানে হচ্ছে এখানে সম্পত্তি, বিষয়, ধন সম্পদ, এই বৃত্তাদিকং তয় সমং বভোজত, তাদের মধ্যে সমানভাবে একেবারে বিভাজন করে দিল। ঠিক আছে, এইখানটা। তারপরে রয়েছে যেন তৌ, যেন মানে যেন, তৌ, তৌ মানে হচ্ছে তারা। তাহলে যেন তারা বিভবাদ্য অর্জন বিষয়ে, সন্ধি ভেঙে বলছি, বিভবাদ্য অর্জন বিষয়ে। বিভবাদ্য মানে কি? সম্পদ অর্জন বিষয়ে, মানে ধন সম্পদ লাভ করার ব্যাপারে। তুল্যাবস্ত শ্যাতাম, তুল্যাবস্ত মানে কি? সমান অবস্থা, শ্যাতাম মানে লাভ করতে পারে। তাহলে তিনি কেন সমস্ত সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিচ্ছেন? যাতে তারা পরবর্তীকালে সম্পদ অর্জন বিষয়ে সমান অবস্থা লাভ করতে। পরে দেখো, অথ কশ্যপ, অথ কশ্যপ কস্যাচিৎ মহাধনস্য পুত্রীম উদ্বহৎ। অথ, অথ মানে হচ্ছে তাই কশ্যপ, কশ্যপ মানে তার বড় ভাইয়ের কথা বললাম, কশ্যপ। তারপরেই কশ্যপ কি করল? কস্যচিৎ কোনো এক মহাধনস্য মহাধনীর পুত্রীম, পুত্রীম মানে কন্যাকে, উদ্বহৎ মানে হচ্ছে বিবাহ। তাহলে পিতা মারা গেল, সব সম্পত্তি ভাগ বকরা করে দিল, আর কশ্যপ তারপরে কি হলো? এক মহাধনীর কন্যার সাথে তার বিবাহ হলো। তারপরে দেখো, যেন স সেই কারণেই তিনি যেন সপদ্য এব, সপদ্য এব মানে খুব তাড়াতাড়ি, নগরবাসী বণিগ বড়ই তুল্য বিভব বভুব। তাহলে নগরবাসী মানে নগরবাসীদের মধ্যে, মানে অনেক নগরবাসীর কথা বলছে। বণিগ, বণিগ মানে হচ্ছে যারা ব্যবসা করে, বণিক। তুল্য বিভব, তুল্য মানে সমান, বিভব, বিভব মানে কি বলবো? সম্পদ, ঐশ্বর্য, এইসবের। তাহলে সমান বভুব হয়ে উঠলেন। তাহলে এই কারণে মানে পিতার সম্পত্তি আর তার শ্বশুর মশাইয়ের থেকে যে সম্পত্তি পেল, সেই সম্পত্তি নিয়ে তিনি যেন খুব তাড়াতাড়ি, সপদ্য এবং খুব তাড়াতাড়ি যেন নগরবাসীদের মধ্যে যারা বণিক ছিল, ব্যবসায়ী ছিল, বড় বড় ব্যবসায়ী, তাদের যে বিভব ছিল, বিভব সম্পত্তি, ঐশ্বর্য, এসব যে ছিল, তাদের সমতুল্য হয়ে উঠলেন। ঠিক আছে, পরেরটা বলে দিই। বিবিধশ্চ, বিবিধশ্চ মানে বিভিন্ন প্রকারের, বিভিন্ন রকমের। বিলাসই কালম আনায়াত,
মানে কালমানায়াত মানে কি, কাল অতিবাহিত করা, মানে জীবন অতিবাহিত করা। তাহলে বিভিন্ন বিলাস দ্রব্যে তিনি জীবন অতিবাহিত করতে লাগলেন। যেহেতু প্রচুর সম্পত্তি হয়ে গেল, বড় একজন ব্যবসায়ী হয়ে গেল, তাহলে তো আর কোনো কিছুই তার প্রাপ্তির আর অভাব রইল না। তার জন্য বিভিন্ন বিলাসিতা দিয়ে তিনি তার জীবনকে কালমানায়াত, তার জীবনের কালগুলো, সময়গুলো কাটাতে লাগলেন। তথা হি প্রভূত ধনাৎ ইপ্সিতং কিমপি বস্তু তস্য দুরাসদং নাসিত। তথা হি প্রভূত ধনাৎ মানে এইভাবে প্রচুর সম্পত্তি হয়ে যাওয়ার কারণে, প্রভূত ধনাৎ প্রচুর ধন সম্পত্তি হয়ে যাওয়ার কারণে, ইপ্সিতং কিমপি, ইপ্সিতং মানে আমাদের ইচ্ছা, কামনা বাসনার যে বিষয়গুলো, সেই আমাদের ইচ্ছার কিমপি বস্তু, কোনো বস্তুই, তস্য তার কাছে, দুরাসাদাং নাসিত দূরে ছিল না বা দুঃসাধ্য ছিল না। তাহলে তার ইপ্সিত মানে ইচ্ছার, কামনার, কিমপি বস্তু, যে কোনো বস্তু, তস্য তার কাছে, দুরাসাদাং নাসিত অতি দূরে ছিল না। নাসিত মানে কি, নযুক্ত আসিত, আবার নাসিত ন মানে না, আসিত মানে ছিল, তাহলে তার কাছে দূরে ছিল না। কেন? যদি মানে তিনি কিছুদিনের মধ্যেই কি হলেন, প্রভূত ধন সম্পদের অধিকারী হয়ে উঠলেন। এই কারণে তার যে কোনো জিনিস যা চাইছে সহজেই পেয়ে যাচ্ছে, সম্পত্তি বা ঐশ্বর্য থাকার কারণে, বিশাল বিষয় সম্পত্তি থাকার কারণে। আর যে দরিদ্র গরিব মানুষ, তার মনের একটা সামান্য খাবারের ইচ্ছা হলেও সে হয়তো তার পরিবারে সেইটা নিয়ে আসতে পারে না, কিন্তু এর কাছে সেটা ছিল না। সে তো একজন বড় ব্যবসায়ী হয়ে গেছে, অনেক বড় বণিকের সমতুল্য হয়ে গেছে, তাই তার কাছে বিলাসিতাময় জীবনযাপন কাটাচ্ছে, তাই তার কাছে কোনো দুরাসাধ্য কিছুই ছিল না। ঠিক আছে।